14 ডিসেম্বর বুধবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। সাঁওতালপল্লীতে পুলিশের অভিযান, আগুন, অভিযোগ তদন্তে বিচারিক হাকিমকে হাইকোর্টের নির্দেশ। নারায়ণগঞ্জ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে কলকাঠি নাড়ছে তৃতীয় পক্ষ, অভিযোগ করলেন আইভি। গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ, যুদ্ধাপরাধীদের কোনো ছাড় নয়, প্রধানমন্ত্রীর ঘোষণা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে কারা আগুন দিয়েছে তা জানতে হাইকোর্ট গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে। সকালে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। গত 12 নভেম্বর আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী আদালতে জানান, সাঁওতালদের বাড়িতে পুলিশ আগুন দিয়েছে বলে মামলার বাদী তাদের জানিয়েছে। এ সংক্রান্ত অডিও রেকর্ডও রয়েছে তাদের কাছে। এই পরিপ্রেক্ষিতে আদালতে তদন্তের নির্দেশ দেয়। এছাড়া ওই ঘটনায় দায়ের 2টি মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত করবেন দুটা পার্সপেক্টিভ থেকে। এক, এই আগুন লাগানোর ঘটনার পিছে কে বা কারা রেসপন্সিবল সেটা বের করবেন। দ্বিতীয়ত হলো এই আগুন লাগানোর ঘটনাতে পুলিশ জড়িত কিনা সেই বিষয়টাও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা ইনকোয়ারি করে দেখবেন এবং আগামী 15 দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে এই রিপোর্ট জমা দেবেন। পার্টিকুলারলি শুধু ওই বিষয়টা তদন্ত করার জন্য বলেছে, অর্থাৎ আগুন দেওয়ার যে ঘটনাটি কারা ঘটিয়েছিল এবং কে ঘটিয়েছিল সেটাকে শনাক্ত করার জন্য দিয়েছে। সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না, কোন অবস্থাতে বিচার বিভাগীয় যে তদন্তের বিষয়ে যে অ্যাপ্লিকেশন ফাইল করেছে সেটা নথিভুক্ত করে দিয়েছে। গাইবান্ধার সাঁওতালপল্লীতে কারা আগুন দিয়েছে জানতে চায় হাইকোর্ট। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী আবু ওবায়দুর রহমান এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। ওবায়দুর রহমান, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে 2টি ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য, এই 2টি ক্ষেত্র কি, এবং আরেকটা জিনিস জানতে চাই যে এই যে নির্দেশনা হাইকোর্টের, এটির সঙ্গে আসলে বিচার বিভাগীয় তদন্তের পার্থক্য কি? হ্যালো, মূলত অর্ডার 2 ধরনের অর্ডার দিয়েছেন। প্রথম অর্ডার ছিল যে এর আগে সাঁওতালদের পক্ষে স্বপন মুর্মু নামে এক ভদ্রলোক যে মামলা করেছিলেন, সেই মামলার কিছু ইনফরমেশন হাইড করা হয়েছিল। তার প্রেক্ষিতে সাঁওতালদের ক্ষতিগ্রস্ত একজন টমাস হেমব্রম, উনি আরেকটা মামলা করতে যান। পুলিশ সেটাকে এজাহার হিসেবে না নিয়ে জিডি হিসেবে নথিভুক্ত করে। তার প্রেক্ষিতে হাইকোর্টে এটা টমাস হেমব্রমের মামলাকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য একটা আবেদন করা হয়। আজকে মহামান্য হাইকোর্ট তার অর্ডার দিয়েছেন, সেখানে বলেছেন টমাস হেমব্রম যে এজাহার করেছিলেন এই এজাহারকে সেম স্ট্যাটাসে এর আগে স্বপন মুর্মু যে এজাহার করেছেন দুটোকে একসাথে তদন্ত করতে হবে এবং এটা তদন্ত করবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটা ছিল একটা অর্ডার। আরেকটা অর্ডার ছিল যে আমরা কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই সাঁওতালদের বাড়িঘরে আগুন লাগানোর সময় বেশ কিছু পুলিশ সদস্য জড়িত এবং এটা বিভিন্ন মিডিয়ায় আসে। তার প্রেক্ষিতে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে মহামান্য আদালতে একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দেওয়া হয়। সেই সাপ্লিমেন্টারি এফিডেভিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট আজকে অর্ডার দেন সাঁওতালদের পল্লীতে আগুন লাগানোর ঘটনায় কারা রেসপন্সিবল এবং পুলিশও এই আগুন লাগানোর ঘটনার সাথে জড়িত কিনা এই দুটো বিষয় তদন্ত করবেন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আগামী 15 দিনের মধ্যে উনি এই ব্যাপারে রিপোর্ট দেবেন।
ওবায়দুর রহমান, একটু জানতে চাই যে এই যে তদন্ত প্রতিবেদন তৈরি করবেন বা নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে, তো আর বিচার বিভাগীয় তদন্তেরও একটি প্রশ্ন এসেছিল, আপনারাও আদালতে বলেছিলেন, সেইটির সঙ্গে এটির কি কোনো পার্থক্য আছে কিনা বা থাকলে কি ধরনের? একটু পার্থক্য আছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুটি রিট করা হয়েছিল। অন্য যে রিট করা হয়েছিল সেখানে বিচার বিভাগীয় তদন্তের একটা আবেদন ছিল। কোর্ট আজকে শুনানি শেষে বলেছেন না, এই মুহূর্তে বিচার বিভাগীয় তদন্তের কোনো অর্ডার দেয়া হবে না, এই অ্যাপ্লিকেশনটা নথিতে রেখে দেওয়া হবে। সেই জায়গা থেকে যদি আমরা বিচার করি তাহলে বিচার বিভাগের তদন্তের আদেশ হয়নি, কোর্ট দেননি। আর পুলিশের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে, আর পুলিশের বিরুদ্ধে যদি পুলিশেরই কোনো ডিপার্টমেন্ট যদি ইনভেস্টিগেট করে সেখানে হয়তো নিরপেক্ষতার একটা ব্যাপার চলে আসতে পারে। ঠিক সেই ভিউ থেকে কোর্ট এই আগুন লাগানোর ঘটনাটা কিন্তু একজন জুডিশিয়াল পার্সনকে কিন্তু তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা মূলত বিচার বিভাগীয় তদন্তের কোনো অর্ডার না। ওবায়দুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু বগুড়াতে যাব, সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আপনি এই ঘটনা প্রথম থেকেই ফলো করছেন, একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে নতুন কোনো তথ্য আছে কিনা, কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে ওই ঘটনায় আগুন লাগানোর যেই প্রক্রিয়াটি ছিল সেটির কিছু ভিডিও ফুটেজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে এবং বাংলাদেশেরও সংবাদ মাধ্যমগুলিতে এখন আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে ঘটনাটা আবার ভিন্নভাবে পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে। আমরা একটু জানতে চাই যে সর্বশেষ কোনো তথ্য আপনার আছে কিনা, যেটা স্থানীয়রা কিভাবে দেখছেন জিনিসটা। জাহিদ ভাই, বিচার বিভাগ কিছু সিদ্ধান্ত বা নির্দেশনা দেবার পর কিন্তু প্রেক্ষাপটটা বেশ পরিবর্তন হয়েছে। আপনি যদি একদম শুরু থেকে আজ অবধি যে অবস্থাটার কথা বলছেন বা জানতে চাচ্ছেন, সেটা আমার পর্যবেক্ষণটা এরকম যে শুরু থেকেই গাইবান্ধার যারা প্রশাসক ছিলেন বা আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ছিলেন তারা কিন্তু শুরু থেকেই সাঁওতাল বা নৃগোষ্ঠী অথবা ওই বাগদা ফার্ম এলাকার ভিতরে যারা বসতি করেছিলেন তাদের প্রতি একটি আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছিলেন। তাদের সবসময় যে অ্যাটিটিউড আমার কাছে মনে হয়েছিলেন, বিশেষ করে আমি ডিসি সাহেবকে যেদিন ধান কাটা হচ্ছিল সেদিন তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল যে তার যদি এই রকম ক্ষমতা থাকতো যে নিমিষের সাঁওতালদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যেত তাহলে বোধহয় উনি তেমনটাই করতেন। কিন্তু আসলে এইখানে যে অবস্থাটা দাঁড়িয়েছে যে যারা ভূমির প্রতি নজর রেখেছিলেন, অর্থাৎ যারা কিনা এই জমিগুলোর প্রতি লোলুপ দৃষ্টি রেখেছিলেন, তারাই মূলত এই প্রশাসনকে ব্যবহার করেছেন এবং সেই ব্যবহারের ধারাবাহিকতায় যে প্রশাসনের উপর প্রভাব সেটা কিন্তু এখনও রয়ে গেছে। তার প্রমাণে একটা আমি আপনাকে দেই যে তারা বলছিল যে কোনো লোককে তারা চিহ্নিত করতে পারে নাই, কিন্তু দ্বিতীয় থমাস মুরমুর যে আবেদনটা ছিল, যে মামলায় করা হয়েছে, সেখানে কিন্তু 32-33 জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে যারা 600 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বেনামে, সেদের ভিতরেও কিন্তু অনেক লোক তাদের কাছে চিহ্নিত। অর্থাৎ পুলিশ কিন্তু শুরু থেকেই জানে যে এই ঘটনার সাথে কারা জড়িত, কিভাবে জড়িত, কিন্তু একজন যারা চিহ্নিতদের মধ্যে একজনকে পুলিশ ধরেছে শুধু সাধারণ গ্রামবাসীকে, এবং তারা হলো অজ্ঞাতনামা আসামি হিসেবে। এই বিষয়টি নিয়ে আমি আজকে সকালে যা নতুন করে তদন্তে দেওয়া হয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আমরা এখন তদন্ত করে বের করবার চেষ্টা করব যে কারা এই ঘটনার সাথে জড়িত। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যদি তদন্ত করে এখনো বের নাই করে থাকেন তাহলে অজ্ঞাত আসামিদের মধ্যে থেকে গ্রামবাসীদের ধরে নিয়ে আসছেন কেন? এটার কোনো সদুত্তর তিনি আমাকে দিতে পারেনি। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখছি যে ঘটনার শুরু থেকে কিন্তু গাইবান্ধা পুলিশ এখানকার সব ধরনের তথ্যই সাংবাদিকদের কাছে গোপন করবার একটা চেষ্টা করেছে, যেটা আজ পর্যন্ত বহাল আছে, আজ পর্যন্ত তারা চেষ্টা করেছে। আপনি যদি একটু খেয়াল করেন, সাধারণত আমরা জানতে পারি যে এই ধরনের ঘটনায় কতগুলো রাবার বুলেট ছোড়া হয়েছে, কতগুলো গুলি করা হয়েছে, এই বিষয়গুলো সাধারণত কোনো না কোনোভাবে গণমাধ্যমে আসে, কিন্তু আমার নজরে এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আসেনি যে পুলিশ কতগুলো রাবার বুলেট ছুড়েছে, কতগুলো টিয়ার শেল ছেড়েছে। তবে গাইবান্ধা পুলিশের একটি সূত্র আমার কাছে স্বীকার করেছে সব মিলে প্রায় 1000 রাউন্ডের মতো গুলি তারা আমাদের এই ঘটনাকে নিয়ন্ত্রণ করবার জন্য করতে হয়েছে। এবং তারা যে বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা, তাতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই পুলিশের একজনকে শনাক্ত করেছে, আর 2 জন সুগার মিলের কর্মচারীকে শনাক্ত করেছে, এটা আপনি জানেন। এই বাইরে আরো হাসিবুর রহমান, আমরা একটা বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসবো। ওবায়দুর রহমান, আপনিও আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা বিরতির পর এসে আরেকটু জানতে চাইবো যে এই ঘটনাটা আসলে কিভাবে এগিয়ে যাচ্ছে এবং তদন্তের এই পর্যায়ে যারা প্রশাসন এবং পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাদের আর ওই এলাকায় থাকাটা যৌক্তিক হচ্ছে কিনা। আমরা এটা ফিরে এসে আপনাদের কাছে নিচ্ছি।
সাঁওতাল পল্লীতে কারা আগুন দিয়েছে সে বিষয়ে হাইকোর্ট জানতে চেয়েছে আজকে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী আবু ওবায়দুর রহমান এবং আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিবুর রহমান, একদম সংক্ষেপে জানতে চাই যে গাইবান্ধা এলাকার, বিশেষ করে গোবিন্দগঞ্জ এলাকার যারা পুলিশের কর্মকর্তা ছিলেন বা পুলিশের, তাদের অনেকের বিরুদ্ধেই অভিযোগ আমরা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় দেখেছি, অনেকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। আপনি যখন এইসব এলাকায় গিয়েছেন কি ধরনের তথ্য পেয়েছেন? জাহিদ, আপনি এই যে অভিযোগটার কথা বলেন এটা বেশিরভাগ অংশেই সত্যি, শুধু অনেকাংশে বললে ভুল হবে। শুধু গাইবান্ধা না, এই ঘটনার সাথে যদি সম্পৃক্ত করেন তাহলে গাইবান্ধার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন একেবারেই সরাসরি জড়িত। আপনাকে আরেকটা জানিয়ে রাখি যে এই সাঁওতালদের উচ্ছেদ করবার জন্য গাইবান্ধার প্রশাসন শুধু গাইবান্ধা পুলিশকে যথেষ্ট মনে করেনি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আনা হয়েছিল বিভিন্ন জেলা থেকে, তার মধ্যে পার্শ্ববর্তী জেলাগুলো ছিল। এবং আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখন যারা এই মামলাটার সাথে সম্পৃক্ত হয়েছেন বা সংশ্লিষ্ট রয়েছেন, এরা যদি কোনোভাবে এখন টিকে থাকে বা এখানে গাইবান্ধায় থাকে, ধরেন ডিসি, এসপি, ওসি এবং আরও যারা আছেন তারা, তাহলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বেগ পেতে হবে আইনজীবীদের। কারণ কোনোভাবেই এই মামলা দুটিকে প্রশাসনের প্রভাবের বাইরে আনা যাচ্ছে না। তার প্রমাণই হলো যে 10 দিনে মামলা রেকর্ড করে নাই পুলিশ, এটাকে জিডি হিসেবে নিয়েছিল বা অন্যভাবে রেখেছিল। হাইকোর্টের নির্দেশনার পরে এখন হয়তো পুলিশ নিশ্চিন্তা করবে যে এই মামলাটা না নিলে তাদের বেকায়দায় পড়তে হবে। হাসিবুর রহমান, স্থানীয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা এই ঘটনাটি কিভাবে দেখছেন? হবে না, শুরু থেকে কিন্তু আওয়ামী লীগের যারা স্থানীয় নেতা রয়েছে, বিশেষ করে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, তার এবং আরেকজন রয়েছেন চেয়ারম্যান, এরা কিন্তু এটাকে একটা পুঁজি হিসেবে ধরে নিয়েছিল। এদেরকে একটা খেলার পুতুল বানিয়ে মাঝখানে বসায় দিল বাগদা ফার্মে, তারপরে এদের কাছ থেকে চাঁদা আদায় করতে শুরু করলো যে কাগজপত্র তৈরি করতে হবে। অর্থাৎ এই যে সাঁওতাল কমিউনিটি বা নৃগোষ্ঠী, এরা কিন্তু আওয়ামী লীগের নেতাদের কাছে একটা দুধেল গায়ের মতো দাঁড়িয়ে গিয়েছিল। তাদেরকে শুধু দোয়ানো আর খাওয়াটাই তাদের একটা ভালো অবস্থায় তৈরি করেছিল। এবং আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এই দুর্নীতিগ্রস্ত স্থানীয় নেতা রয়েছে তাদের বিরুদ্ধেও দলের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আওয়ামী লীগ কিন্তু এখন আর ওই রকম নাই যে তার এইরকম খারাপ লোক প্রয়োজন হবে। আর আওয়ামী লীগের যদিও যে এখন যে সুনামের সাথে দেশ চালাচ্ছে, সেখানে কিন্তু এরকম দুর্নীতিবাজ বা সন্ত্রাসী লোক দরকার হবে বলে মনে হয় না, অন্তত গাইবান্ধার। আপনি সঙ্গে থাকুন, আমরা ওবায়দুর রহমানের কাছে যাব। ওবায়দুর রহমান, এই পরিস্থিতিতে যখন স্থানীয় প্রশাসন, পুলিশের বলা যায় ওসি থেকে শুরু করে এসপি পর্যন্ত সবার বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ, তখন তাদেরকে না সরিয়ে স্থানীয় পর্যায়ে এই তদন্ত কতটুকু ফলপ্রসূ হবে? আদালতকে এই ব্যাপারে আপনারা কি বলেছেন? এখানে বিষয়টা দুইভাবে বলতে পারি আমরা। প্রথমত যদি বলি, আমরা যদি নৈতিক দিক বিষয় যদি আমরা বিবেচনা করি, তাহলে এই প্রশাসনের থাকার কোনো সুযোগ নেই। আমি একটা একটা করে বলি। যদি পুলিশের ব্যাপারে আসা যায়, তো পুলিশ প্রথম মামলা রেকর্ড করছে 16 তারিখে, অর্থাৎ 10 দিন তারা কোনো আইনগত পদক্ষেপ নেয়নি। 3জন লোক মারা গেল, 4 জন সাঁওতাল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকলো, তাদের পক্ষ থেকে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি। যেদিন হাইকোর্টে মামলাটা ফাইল করা হলো, সেই দিন একদম বলা চলে যে একদম মধ্যরাতের দিকে পুলিশ একজন ব্যক্তিকে দিয়ে একটা মামলা নিল। এখানে তো পুলিশের তাদের মোটিভ যেটা, এটা তো ক্লিয়ার। সেই দিক দিয়ে বিবেচনা করলে এই মানুষগুলো, অর্থাৎ যেই মামলাটি করা হয়েছিল আপনাদের সহযোগিতায়, টমাস হেমব্রম করেছিল, যেটা তারা জিডি হিসেবে নিয়েছিল, সেটার পরে যেই মামলাটি পুলিশ গ্রহণ করেছে, এটা কি মনে করেন যে পুলিশের উদ্যোগেই মামলাটি কাউকে দিয়ে করানো হয়েছিল? এই মামলার এজাহার যখন আমরা দেখি, তখন এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই কারণে শুধু আমরা বাংলাদেশের মানুষ না, সারা বিশ্ব দেখেছে যে ওই দিন পুলিশের ভূমিকা কি ছিল। পুলিশ গুলি করেছে, সাঁওতালদের লোকজন হাসপাতালে আছে, তারা গুলিতে মারা গেছে। অথচ ওই এজাহারে লেখা ছিল পুলিশ উভয় পক্ষকে নিবৃত্ত করার জন্য তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যার যার বাড়ি পাঠিয়ে দিয়েছে। এই তথ্য তো কোনোভাবেই বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এই তথ্যতে পরিষ্কারভাবে বোঝা যায় এখানে পুলিশের একটা ইনভলভমেন্ট আছে এবং বাদীর সাথে তার একটা যোগাযোগ কোনো না কোনোভাবে। ওবায়দুর রহমান, উভয় পক্ষ মানে কারা, কোন কোন পক্ষের সঙ্গে সমস্যা হচ্ছিল বলে পুলিশের দাবি? পুলিশ এজাহারে যেভাবে বলা হয়েছে
উভয় পক্ষ বলতে তারা মিলের শ্রমিক কর্মকর্তা এবং সাঁওতাল কমিউনিটির লোকজনকে বুঝিয়েছেন। কিন্তু আমরা তো জানি সেদিন একটা মারামারি হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ নিজেও সেখানে গুলি বর্ষণ করেছে এবং আজকে তো আমরা দেখলাম পুলিশ নিজে আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে এই কথা বলার তো সুযোগ নেই যে পুলিশ দুই পক্ষকে নিবৃত্ত করেছে, বুঝিয়ে সুঝে বাড়ি পৌঁছিয়ে দিয়েছে। এখন তো তাদের মোটিভ ক্লিয়ার। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যে তদন্তের প্রতিবেদন দিতে বলা হয়েছে, তাতে কি মনে হয় যে আপনাদের এই মামলাটিতে কি ধরনের সুবিধা হতে পারে? আমাদের যে একটা বিশ্বাস এবং আশা, যেহেতু উনি একজন বিচার বিভাগের ব্যক্তি, উনি ওনার জুডিশিয়াল মাইন্ড থেকে পুরো বিষয়টা উনি তদন্ত করে দেখবেন। সে প্রেক্ষিতে আমরা অবশ্যই আশাবাদী যে একটা সঠিক তথ্য এবং নিরপেক্ষ তদন্ত চলে আসবে। এই প্রসঙ্গে আবু রহমান, হাসিবুর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরো একটা বিরতি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় কোনো শক্তি কলকাঠি নাড়ছে অভিযোগ করলেন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। নির্বাচন কমিশনকে আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে নারায়ণগঞ্জ ক্লাবে একটি দৈনিকের উদ্যোগে আয়োজিত গোল টিভির বৈঠকে এসব মন্তব্য করেন আইভী। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কোনো বাহিনী মোতায়েন করা হবে কিনা নির্বাচন কমিশনই তা বিবেচনা করবে। বৈঠকে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানান। কর্মী সমর্থকদের হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, সে মানুষকে আশ্বস্ত করেন যাতে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে। এখানে পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী ও মোতায়েন করা হোক। আমি বলেছি যে ইসি যদি প্রয়োজন মনে করে সেনাবাহিনী না, যে কোনো বাহিনীর দরকার সেই বাহিনী তারা নিয়ে আসুক। আমরা নির্বাচন সুষ্ঠু চাই, নিরপেক্ষ চাই, একপেশে কোনো নির্বাচন চাই না। ইসি যেন কোনো অবস্থাতেই সরকারকে প্রশ্নবিদ্ধ না করে এবং ইসির স্ট্রংনেস এখানে অত্যন্ত জরুরি। সেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, একটু জানতে চাই যে কয়েকদিন যাবতই আপনি সেখানে যাচ্ছেন এবং নির্বাচনের পরিস্থিতি দেখছেন, সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? এমনি পরিবেশ নারায়ণগঞ্জ নিয়ে সবসময় এক ধরনের আতঙ্ক বিরাজ করে আগে এবং এখনো আমরা দেখছি সেখানকার পরিস্থিতি এবং সব মিলিয়ে, কিন্তু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? দুই পক্ষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখেছেন? কয়েকদিন থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের আমেজ পুরোপুরি অর্থাৎ তুঙ্গে বলা যায়। এখানে প্রার্থীরা যেমন প্রচার চালাচ্ছেন খুব শৃঙ্খলাবদ্ধভাবে, সেভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক আছে। অর্থাৎ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছিল যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তো সেই অবস্থাটা এখন পর্যন্ত স্বাভাবিকই মনে হচ্ছে। আমরা সংবাদকর্মীরা যে কয়েকদিন থেকে কাজ করছি সেটা আমাদের কাছে তাই মনে হয়েছে। আর অন্যান্য প্রার্থী, বিশেষ করে বড় দুই দলের প্রতি সাধারণত এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে আমরা নজর বেশি দিয়ে থাকি এবং আওয়ামী লীগের প্রার্থী বা বিএনপির প্রার্থী তারাও প্রচারণা চালাচ্ছেন খুব নির্বিঘ্নভাবে, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। যদিও বিএনপির প্রার্থী প্রথম থেকেই সুষ্ঠু পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন এবং তিনি কয়েকদিন থেকে দাবি জানিয়ে আসছেন যে নির্বাচনকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে যেন সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয় বা মোতায়েন করা হয়। তো সেই বিষয়গুলো নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন মত তুলে ধরা হয়েছে। অর্থাৎ এটা পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ার যে কোন পরিস্থিতিতে সেনাবাহিনী বা অন্যান্য কোন ফোর্সকে মোতায়েন করা যায় সে বিষয়গুলো নির্বাচন কমিশন ভাবছে। তবে আমরা রিটার্নিং কর্মকর্তা বা জেলা পুলিশের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে নির্বাচনের সময় সাধারণত পরিস্থিতি শান্ত রাখার জন্য যে সমস্ত তাদের যে কার্যক্রমগুলো থাকে তারা নিচ্ছেন। অর্থাৎ তাদের আমরা জানতে পেরেছি এই সিটি নির্বাচনের যে 27টি ওয়ার্ড আছে সেই 27টি ওয়ার্ডে আলাদা আলাদা মোবাইল কোর্ট আছে এবং তারা চেষ্টা করছেন বা কোথাও কোথাও তারা দেখছি আমরা যে কিছু সন্ত্রাসীও ধরেছেন বা অস্ত্র উদ্ধারও হচ্ছে। তো সার্বিক পরিস্থিতি বলা যায় যে এখন পর্যন্ত খুব সুষ্ঠু স্বাভাবিক আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। মিজান, এই যে নারায়ণগঞ্জের ব্যাপারে সবসময় একটা বাড়তি
ব্যক্তি বিশেষণ দেখা যায় যে সন্ত্রাসের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। তো নির্বাচনে বা নির্বাচনের আগে পরে যাতে সন্ত্রাস না হয় সেই জন্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতার কোনো কিছু দেখেছেন কিনা? বাড়তি সতর্কতা বলতে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যেই সদস্যরা আছে তারা তো কাজ করেই, মানে পোশাকধারীর পাশাপাশি গোয়েন্দা বা সাদা পোশাকে যে কাজ করে। আজকেও আমার রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, পুলিশ সুপারের সাথে কথা হচ্ছে। তিনি বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে তাদের যতটুকু ভূমিকা থাকা দরকার, অর্থাৎ ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে মানুষ, বা মানুষের মধ্যে যেন সেই শঙ্কাটা না থাকে, তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য তাদের কিছু প্রচারণাও আছে। তারা মানুষকে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন, বা বিভিন্ন জায়গায় যে মোবাইল কোর্টগুলো আছে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত জনগণের সাথে কথা বলছেন, দেখছেন, ঘুরছেন, অর্থাৎ কি মেজার নেওয়া যায় বা কোন পরিস্থিতিতে কোন ভূমিকা পালন করা যায় সেই বিষয়গুলো তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজ করছে। মিজান, একটা স্থানীয় নির্বাচন কিন্তু নানা কারণেই এটা অনেক বেশি জাতীয় পর্যায়ের গুরুত্ব পাচ্ছে, কিন্তু তারপরেও আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে স্থানীয় বাসিন্দাদের কি কি ধরনের প্রত্যাশা মেয়রদের কাছে, এবং মেয়ররাও নির্বাচিত হলে কি কাজ করবেন, কোন ধরনের অগ্রাধিকার তারা দিচ্ছেন দুই পক্ষ থেকেই, সেইগুলির ব্যাপারে একটু আমাদেরকে জানান। জি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা সংবাদ মাধ্যমের কর্মী যারা খুব নারায়ণগঞ্জে যখন কাজ করেছি তখনও কিন্তু মেয়রদের কাছে জানতে চেয়েছি, এবং নারায়ণগঞ্জবাসীর এখন বড় যে একটি দাবি, সেই দাবিটি হচ্ছে যে শীতলক্ষ্যায় একটি সেতু তৈরি করা। অর্থাৎ এই সেলিনা হায়াৎ আইভি যিনি বর্তমান মেয়র ছিলেন, তিনি তার কাজের সময় এটা বিভিন্নভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছিল বা উদ্যোগ নেওয়া হয়েছিল, তো সেই দিক থেকে সেটা বাস্তবায়ন হয়নি। তো তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে পরবর্তী ধাপটাকে এগিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ শীতলক্ষ্যা সেতু তৈরি করে দেওয়ার জন্য তিনি পদক্ষেপ নেবেন, এবং তিনি একথাও বলেছেন যে এটা গণমানুষের যেহেতু দাবি, হয়তো প্রধানমন্ত্রীও এটার প্রতি সুনজর দেবেন এবং এটা খুব শীঘ্রই হয়তো একনেকে উঠতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আর আরেকটি বিষয়, সাখাওয়াত হোসেনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আইভি তার মেয়াদে হয়তো এটা করতে ব্যর্থ হয়েছে, এমনটা অভিযোগ করে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে যে তাকে যদি সুযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে তিনি অন্যান্য উন্নয়নের পাশাপাশি এই ব্রিজ তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ নেবেন। এই বিষয়গুলো আমরা দেখেছি। এছাড়া রাস্তাঘাটের উন্নয়ন বা ময়লার যে ব্যবস্থা, শহরের ড্রেনেজ ব্যবস্থা বা অন্যান্য যে প্রকল্পগুলো আছে সেগুলোকে এগিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে দুই প্রার্থীর পক্ষ থেকে। মিজানুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি আরও একটা বিরতি। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। শহীদ পরিবারের সদস্যরা পলাতক যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন খুলনা থেকে সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান এবং রাজশাহী থেকে মইনুল হাসান জন। শামীমুজ্জামান, খুলনায় আজকে কিভাবে উদযাপিত হলো এবং এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি সেখানে কিভাবে পালন করা হয়েছে? জাহিদ ভাই, গতকাল রাত থেকেই কিন্তু আজকে যে বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবারণ শুরু হয়েছে। খুলনার গল্লামারি যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে গতকাল রাত 12টার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা পুষ্পমালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে, এবং আজকে সারাদিনই কিন্তু বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে, চিত্র প্রদর্শনী করেছে, এবং শহীদ যে বুদ্ধিজীবী দিবসের প্রতি যে আলোচনা সভা করেছে। এখানে একটা কথা একটু বলে রাখি যে আমাদের খুলনা অঞ্চলের খুলনা বিভাগে কিন্তু 153টি বধ্যভূমি রয়েছে। এই বধ্যভূমিগুলোর মধ্যে শুধুমাত্র খুলনা জেলাতেই কিন্তু 53টি বধ্যভূমি রয়েছে। তো এই 53টি বধ্যভূমির মধ্যে সবচেয়ে বড় যে বধ্যভূমি খুলনা চুকনগর এবং গল্লামারি যে বধ্যভূমি, এই দুটো বধ্যভূমি কিন্তু সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যে আর 18টি বধ্যভূমি কিন্তু বেসরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া কিন্তু যে অন্য যে বধ্যভূমিগুলো আছে সেই বধ্যভূমিগুলো কিন্তু আসলে সংরক্ষণের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এ বিষয়ে আমি কথা বলেছি
করেছিলাম খুলনার মহানগর মুক্তিযোদ্ধার কমান্ডার অধ্যাপক আলমগীর কবিরের সাথে। তবে তিনি যেটা বলেছেন যে মুক্তিযোদ্ধার যে বদ্ধভূমিগুলো আছে সেইগুলো কিন্তু সংরক্ষণের জন্য তারা ইতিমধ্যে প্রশাসনের কে দাবি জানিয়েছে এবং যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি বিভিন্ন সময় দাবি জানিয়েছেন। এই বদ্ধভূমিগুলো সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সময়ে খুলনা এলাকায় যারা নিহত হয়েছেন এবং বুদ্ধিজীবী আছেন তাদের এবং তাদের পরিবারদের সম্পর্কে তথ্য জানানো, এইসব ব্যাপারে খুলনায় কোনো ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা বা হওয়ার উদ্যোগ ছিল কিনা? জাহিদ ভাই, আসলে ওই বিষয়ে কোনো খুলনাতে আজকে কিন্তু সারাদিনই কোনো অনুষ্ঠান হয়নি। তবে আজ থেকে বেশ কয়েক বছর আগেই কিন্তু একটি বেসরকারি সংস্থা কিন্তু আসলে শহীদ মুক্তিযোদ্ধারা যারা আছেন তাদেরকে আসলে তালিকা করার উদ্যোগ নিয়েছিল এবং তাদের যে জীবনী বের করার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই উদ্যোগটি কিন্তু কিছুদিন চলার পরেই আসলে থমকে গেছে। কিন্তু সেই উদ্যোগটা যে আবার কেউ নেবে এই বিষয়ে কিন্তু আসলে এখনো পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। তো আমি এই বিষয়ে কিন্তু আসলে কথা বলেছিলাম মুক্তিযোদ্ধার নেতৃত্ব পর্যায়ে যারা খুলনাতে আছেন, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের সাথে, কিন্তু তারা যেটা বলেছেন যে আসলে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু নেওয়া উচিত এই পর্যন্তই কিন্তু আসলে সীমাবদ্ধ। কিন্তু আসলে কেউ যে নেবে কিনা বা কবে থেকে নেবে এই বিষয়ে কিন্তু আসলে কেউ সুনির্দিষ্টভাবে কিছুই বলেননি। শামীমুজ্জামান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু রাজশাহীতে যাব। মাইনুল হাসান জনি, জানতে চাই যে রাজশাহীর পরিস্থিতিটা কেমন? রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বুদ্ধিজীবী যে দিবসের বাড়তি বা আলাদা কোনো উদযাপন, শ্রদ্ধা নিবেদন, এগুলির একটু বিস্তারিতভাবে আমাদের জানাবেন। রাজশাহীতে যেসব বুদ্ধিজীবী দিবস পালন হচ্ছে আজকে সকাল থেকে, তার মূলত কেন্দ্রবিন্দুই রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত 3জন শিক্ষককে এখানে হত্যা করা হয়েছিল এবং তারা বুদ্ধিজীবী হিসেবে তাদেরকে হত্যা করা হয়েছিল। তো এই বুদ্ধিজীবী স্বাধীনতার 45 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ করা হয়েছে, যেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না করা হলো। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ শিক্ষক, কর্মচারী এবং হল প্রশাসন সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 1 মাসের মধ্যে সেটি আনুষ্ঠানিকভাবে তারা সম্পন্ন করে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর অন্যান্য আয়োজন যদি বলে থাকি, তো এই আন্দোলন কর্মসূচিগুলো সাধারণত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং সন্ধ্যার পরেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন তারা বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন করছে। তারা মোমবাতিতে বাংলাদেশের মানচিত্র তারা প্রতিকৃতি ওখানে করেছে এবং তারা ওখানে শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্য রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই দিবসটি পালন করা হয়েছে। এই দিবস 14ই নভেম্বরের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া সকাল থেকে বিভিন্ন জায়গায় এইসব বিভিন্ন শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় অবশ্যই অনেক শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা ছিল। এই যে 3জন শহীদ হয়েছেন বলছেন, তাদের পরিবাররা এই শ্রদ্ধা নিবেদনের সঙ্গে সংযুক্ত ছিল কিনা বা তাদের অবস্থান কি রাজশাহীতে? এই যে শহীদ পরিবারগুলি আছে তাদের পরিস্থিতি কি, সেটাও একটু জানতে চাই। আজকে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে কর্মসূচিটা দিয়েছিল সেখানে শহীদদের পরিবারের কাউকে আমরা দেখিনি। তবে শহীদদের পরিবারের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুকরঞ্জন সমাদদারের পরিবার রাজশাহীতে অবস্থান করে, সেখানে তার স্ত্রীর সাথে কথা হয়েছে। তার যে একটা আক্ষেপ এবং দাবি যেটা, যে তিনি বলছেন যে তারা বিভিন্ন এই 14 নভেম্বর আসলে তাদেরকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা, দিনব্যাপী আয়োজন করা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের যে স্বীকৃতি সেটা তাদের এখনো মেলেনি। সেটাই তাদের একটা ক্ষোভ। মাইনুল হাসান, এই ক্ষোভ মেটানোর জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেছে? এই বিষয়টা মূলত তারা যেহেতু বিভিন্ন প্রোগ্রামে হয়তো বিশ্ববিদ্যালয় শামীমুজ্জামান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।